স্টিল আই রাইজ অর্থাৎ আমি উঠে দাঁড়াই মায়া অ্যাঞ্জেলোর লেখা একটি বিখ্যাত কবিতা, যেটি পাবলিশ হয়েছিল 1978 সালে। এবং এই কবিতাটি পাবলিশ হয়েছিল তারই লেখা একটি পোয়েট্রি কালেকশন অ্যান্ড স্টিল আই রাইজ থেকে। স্টিল আই রাইজ কবিতাটি উপর থেকে দেখলে ভীষণ সহজ সরল একটা কবিতা মনে হবে, কিন্তু আদতে সেটা নয়। কেননা এই কবিতাটিকে খুব ভালোভাবে বুঝতে গেলে এই কবিতাটির রিলেটেড দুইটি আসপেক্টকে ভীষণ মনোযোগের সঙ্গে আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে। প্রথমত হচ্ছে কবিতাটির রিলেটেড হিস্টোরিক্যাল কনটেক্সট, এবং দ্বিতীয়ত কবি অর্থাৎ মায়া অ্যাঞ্জেলোর জীবনী সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক কবিতাটির হিস্টোরিক্যাল কনটেক্সট। এই হিস্টোরিক্যাল কনটেক্সটকে আবার আমরা দুটো শ্রেণীতে ভাগ করব বা দুটো ফ্যাক্টরে ডিভাইড করে নেব। প্রথমত হচ্ছে দ্য হিস্ট্রি অফ স্লেভারি ইন আমেরিকা, আমেরিকাতে স্লেভারি যে সিস্টেম ছিল সেটার ইতিহাস, এবং দ্বিতীয়ত সিভিল রাইটস মুভমেন্ট অর্থাৎ নাগরিক অধিকার আইন বা নাগরিক অধিকার আন্দোলন, সেই ব্যাপারটিকে বুঝবো। কারণ কোনো না কোনোভাবে এই হিস্টোরিক্যাল কনটেক্সটে এই কবিতাটার সঙ্গে ডিরেক্ট জড়িয়ে রয়েছে। তাহলে চলো স্লেভারি সিস্টেম ইন আমেরিকা সেই ব্যাপারটি অল্প বিস্তর বুঝে নেওয়া যাক। আমি যে সময়কার কথা বলছি সেইটা মোটামুটি 1619 সাল। ব্রিটিশ শাসনাধীন আমেরিকায় কিছু ডাচ নাবিক আফ্রিকা থেকে প্রায় 20 জন ব্ল্যাক আফ্রিকানকে ধরে আনলো। আমেরিকানরা বা ব্রিটিশরা তারা বুঝতে পারলো যে এই আফ্রিকানদের শারীরিক ক্ষমতা অনেক বেশি, সুতরাং তারা মনে মনে ভাবলো যে এই আফ্রিকানদেরকে জোরপূর্বক দাসে রূপান্তরিত করে বা জোরপূর্বক কাজ করিয়ে নিয়ে তাদের অর্থনৈতিক উন্নতি সাধন সম্ভব। সেই কারণেই শুরু হলো স্লেভ ট্রেড, দাস প্রথা, যেখানে বিভিন্ন সময় এই ব্রিটিশরা বা হোয়াইট পিপলরা আফ্রিকা থেকে ব্ল্যাক স্লেভসদেরকে জোরপূর্বক তুলে আনতে শুরু করলো। জোরপূর্বক কেন বলছি তার কারণ হচ্ছে এইটা যে হোয়াইটরা মোরালি, সোশ্যালি, পলিটিক্যালি, ইভেন সামটাইমস রিলিজিয়াসলি এই ব্ল্যাকদেরকে শোষণ করাটাকে খুব সাধারণ একটা ব্যাপার, বা ব্ল্যাকদেরকে শোষণ করাটাকে, ব্ল্যাকদেরকে অত্যাচার করাটাকে বা ব্ল্যাককে স্লেভে রূপান্তরিত করাকে তারা কিন্তু জাস্টিফাই করতো। সাদা মানুষেরা বা হোয়াইট পিপল এটা মনে করতো যে এটা তাদের ডিভাইন রাইট, মানে ঈশ্বর প্রদত্ত একটা অধিকার যে ব্ল্যাকদেরকে তারা শোষণ করবে বা ব্ল্যাকদেরকে তারা নিজেদের মতো ব্যবহার করবে। এটার পেছনে কারণ কি ছিল? এটার পেছনে কারণ ছিল যে এই সাদা মানুষ মানে ব্রিটিশ আমেরিকান হোয়াইট পিপলরা বা ইউরোপিয়ান হোয়াইট পিপলরা এরা কিন্তু ব্ল্যাকদেরকে আদতে মানুষ হিসেবে কল্পনাই করতো না। তারা এই ব্ল্যাক আফ্রিকানসদেরকে ভাবতো এরা হচ্ছে সেমি হিউম্যান। তাহলে ভেবে দেখো, যখন এই সাদা মানুষরা বা ইউরোপিয়ান হোয়াইট পিপল আফ্রিকান ব্ল্যাকদেরকে অত্যাচার করার জন্যে বা শোষণ করার জন্যে, শোষণ মিনস সব ধরনের শোষণের কথা বলছি, এটা ফিজিক্যাল এক্সপ্লয়টেশন হতে পারে, মেন্টাল এক্সপ্লয়টেশন হতে পারে, কালচারাল এক্সপ্লয়টেশন হতে পারে, সব ধরনের শোষণেরই আমি কিন্তু কথা বলছি। ব্ল্যাকসদের ওপর ঠিক কি ধরনের অত্যাচার করা হতো এটা যদি আমি একটু এক্সপ্লেন করি, তাহলে আজকে মায়া অ্যাঞ্জেলোর এই কবিতাটি আরো ভালোভাবে মন দিয়ে বুঝতে পারবে এবং জলের মতো স্বচ্ছ হয়ে যাবে। ভেবে দেখো, একটা জাহাজ, ইউরোপিয়ানদের একটা জাহাজ, যে জাহাজে হয়তো 100 জন মানুষ কোনো রকম করে আসতে পারবে, সেই জাহাজে হোয়াইট ইউরোপিয়ানরা প্রায় 300 থেকে 400 স্লেভস মানে 300 থেকে 400 ব্ল্যাক আফ্রিকানসদের জোরপূর্বক, স্বইচ্ছায় নয় জোরপূর্বক কিডন্যাপ করে তাদেরকে কিন্তু সেই জাহাজে ফিট করাচ্ছে, সেই জাহাজে ঢুকিয়ে দিচ্ছে। সেই জাহাজের নিচে একটা ঘর, সেই ঘরের মধ্যে ঢোকাচ্ছে, এবং সেই ঘরে ম্যাক্সিমাম হয়তো 100 জনের জায়গা হবে, কিন্তু আনফর্চুনেটলি জোর করে করে ঠুসিয়ে ঠুসিয়ে সেখানে 300 জনকে ঢোকানো হচ্ছে। এবং দুঃখের ব্যাপার, যখন জায়গার অভাব ঘটতো তখন সেই হোয়াইট ইউরোপিয়ানরা কি করতো, যাতে তারা খুব বেশি মানে ব্ল্যাক আফ্রিকানসরা খুব বেশি জাহাজের ভেতরে নড়াচড়া না করতে পারে, সেই কারণে কখনো হাতে চাঁদি কাঁটা যেগুলো আমরা বলি, সেই চাঁদি কাঁটা দিয়ে জাহাজের যে বডি ছিল বা উড ছিল সেখানে কাঁটা দিয়ে তাদের হাত পা ঠুকে দেওয়া হতো, সো দ্যাট তারা যেন মুভ করতে না পারে। এবং খাবার স্বরূপ তাদেরকে কি দেওয়া হতো, জাহাজে জার্নি করবে আফ্রিকা থেকে আমেরিকা বা ইউরোপিয়ান নেশনে আসবে, অলমোস্ট তখনকার সময়ে 3 থেকে 4 মাস সময় লেগে যেত। এই 3-4 মাস সময়ে তাদেরকে দেওয়া হতো শুকনো চাল
আর ওপর থেকে জল ছিটিয়ে দেওয়া হতো। মানে খাবার মিন্স যে ভালো করে খেতে দেওয়া এটা কিন্তু নয়, উপর থেকে ফুটো দিয়ে শুকনো চাল ছিটিয়ে দেওয়া হতো এবং জল ছিটিয়ে দেওয়া হতো। কোনো রকমে সেই চাল বা জল খেয়ে কিছু লোকই বাঁচত। এবার 2.5-3 মাস ওই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে, যেখানে মোট 100 জন থাকার জায়গা, সেখানে 300 জনকে জোরপূর্বক যখন নিয়ে আসা হচ্ছে, তখন কতজন মানুষ বাঁচতে পারে একটু ভেবে দেখো তো। ওই রকম সিচুয়েশনে যেখানে তারা পূর্ণাঙ্গভাবে খাবারও পাচ্ছে না, নিজের শরীরটুকু একটুও নড়াতেও পারছে না, ঠিক সেই জায়গাতে কতজন মানুষ বাঁচতে পারে? অনেক ঐতিহাসিকদের মতে মোটামুটি 300-400 জনের মধ্যে হার্ডলি 25 থেকে 30 জন ব্ল্যাক আফ্রিকানস ইউরোপিয়ান কান্ট্রিতে বা আমেরিকা আস্তে আস্তে বেঁচে থাকতো, বাকি সব মরে যেত। মানে জাস্ট ইমাজিন হোয়াট কাইন্ড অফ টর্চার ওয়াজ দ্যাট। কি ধরনের ভয়ঙ্কর ভাবে টর্চার করা হয়। এই যে রাস্তাঘাটে তোমরা যখন দেখো পোল্ট্রি মুরগি যেভাবে নিয়ে যাওয়া হয়, এটা সেই রকম, তার থেকেও বাজে পরিস্থিতি। পোল্ট্রি মুরগি মরে গেলে তো ব্যবসায়িকের লস, ওই জন্য ব্যবসায়িক একটু হলেও কেয়ার করে যে না একটু স্পেসিয়াস যেন থাকে। ওয়ারঅ্যাজ ব্ল্যাকসদেরকে ইউরোপিয়ানসরা কত নিষ্ঠুরতার সঙ্গে আফ্রিকা থেকে ইউরোপে নিয়ে আসতো। এবার এখানেই অত্যাচার শেষ হতো না, এটা গেল ফার্স্ট স্টেজ। তারপরে তাদেরকে সেখান থেকে নিয়ে আসার পরে ইউরোপের বিভিন্ন দোকান, যে দোকানে ব্ল্যাক স্লেভসদেরকে বিক্রি করা হতো, ঠিক আজকের যুগে যেমন তুমি কোন একটা শোরুমে গিয়ে বাইক পছন্দ করো, কোন একটা মোবাইলের শোরুমে গিয়ে মোবাইল সাজানো থাকে খুব সুন্দরভাবে, সেখানে মোবাইল পছন্দ করো, ঠিক একই রকম ভাবে এই ব্ল্যাকসদেরকে বিভিন্ন দোকানে পুরো নেকেড করে সাজিয়ে রাখা হতো, কমপ্লিটলি নেকেড করে। সাদা মানুষেরা নিজের পরিবার সহ আসতো এবং এই কালো মানুষদেরকে ঠিক যেমন করে তোমরা মোবাইল দেখে শুনে পছন্দ করো, ঠিক এই কালো মানুষদেরকে তারা কিনে নিত এবং তাদের গলায়, ঠিক কুকুরের গলায় যেমন চেন থাকে, সেই চেন বেঁধে তারা নিজের বাড়ি নিয়ে যেত এবং সেখানে তাদের যে বিভিন্ন হাউসহোল্ড ওয়ার্ক, চাষাবাদ করা বা বাড়ির আনুষঙ্গিক যেসব কাজকর্ম, সেই কাজকর্মে তাদেরকে নিয়োগ করা হতো। তাহলে ভেবে দেখো, একটা ব্ল্যাক আফ্রিকান সে কি মানুষ নয়? সেও তো মানুষ, কিন্তু তার সঙ্গে যে ভয়ঙ্কর অত্যাচারটা করছে, এবং সেটা কিন্তু 1619 সাল থেকে শুরু হয়েছে, ভয়ঙ্কর ভাবে হতেই থাকছে এইরকম ফ্রিকুয়েন্টলি। এবং সর্বোপরি যখন কোনো একটা স্লেভ, ব্ল্যাক স্লেভ কোনো হোয়াইট বাড়িতে থাকতে শুরু করছে এবং সেই ব্ল্যাক স্লেভ সামহাও হয়তো অসুস্থ হয়ে যাচ্ছে বা হয়তো কোথাও কোনো ভুল করে ফেলছে, তখন সে হোয়াইট যে মাস্টার, সাদা চামড়ার যে মালিক, সে ব্ল্যাক স্লেভসটাকে ভয়ঙ্কর ভাবে টর্চার করে। তাদের টর্চার কিভাবে হতো? সেই যে হান্টার পাওয়া যায়, সে কাঁটা বাঁধানো হান্টারে তাদেরকে কমপ্লিটলি নেকেড করিয়ে পেটানো হতো, তাদের মাংস খুবলে উঠে আসতো পিঠ থেকে। শুধু তাই নয়, কখনো কখনো চরম শাস্তি দেওয়ার, মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার উদ্দেশ্যে একটা ব্ল্যাক আফ্রিকানসকে হয়তো ফেলে দেওয়া হতো এবং সেখানে হিংস্র কতগুলো কুকুর তাকে ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে তাকে হত্যা করত। এবং সেটা সমস্ত হোয়াইট মানুষ, বাচ্চা কি, বুড়ো কি, নারী কি, পুরুষ কি, সবাই সেটা দেখে উপভোগ করত এবং সেটা তারা জাস্টিফাই করত যে তারা যা কিছু করছে তারা এটা ঠিক করছে। তো এতটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু সহ্য করেছে ব্ল্যাক আফ্রিকানসরা। ব্ল্যাক আফ্রিকানসরা নিজের ইচ্ছেতে তারা ইউরোপে আসেনি, তাদেরকে হোয়াইট ইউরোপিয়ানসরা জোর করে আনলো, তাদেরকে শুধুমাত্র নিজের পোষ্য থেকেও খারাপ জায়গাতে রেখে তাদেরকে বিভিন্ন সময় শোষণ করতে থাকলো। আজকে তোমরা যে আমেরিকাকে দেখছো, সেই আমেরিকা তখনকার আমেরিকা থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। আজকে যখন আমরা আমেরিকাকে দেখি, তো যে ব্ল্যাকদের উপর এত অত্যাচার করা হয়েছে, কল্পনা করে দেখো একটা দেশ কতটা মহান হলে, কতটা গ্রেট হলে আজকে কোনো একটা ব্ল্যাক আমেরিকান প্রেসিডেন্ট হয়। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট বারাক ওবামা। ব্ল্যাকদের উপর কত অত্যাচার হলো দেখলে, তারপরে একজন ব্ল্যাক আমেরিকান প্রেসিডেন্ট হচ্ছে। এটা আমেরিকায় পারে, আর এই জন্যই হয়তো সুপার পাওয়ার। এবার এইরকম যখন পুরো সিচুয়েশন আমেরিকাতে চলছে, তখন 16th প্রেসিডেন্ট অফ আমেরিকা আব্রাহাম লিঙ্কন 13th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করে। 1865 সালের কথা বলছি। এই 13th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই স্লেভারি সিস্টেমটাকে অ্যাবলিশ করা হয়। কি করা হয়? সরিয়ে দেওয়া হয়। এবং এই অ্যামেন্ডমেন্টে আব্রাহাম লিঙ্কন বলে যে সমস্ত মানুষ, আমেরিকাতে বসবাসকারী সমস্ত মানুষ, সে সাদা হোক বা কালো হোক, প্রত্যেকেই সমান অধিকারী। এবং 3টে জিনিসের কথা বলে, ঠিক যেমন ফ্রেঞ্চ রেভলিউশনে ছিল, সেটা ছিল ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। ইকুয়ালিটি মিনস সবাই সমান, কালো এবং সাদা মানুষ সমান। কালো মানুষের ওপর আমরা যুগ যুগ ধরে অনেক অত্যাচার করে গেছি, আর নয়, এবার থামাও। তারপরে
লিবার্টি, স্বাধীনতা, একটা কালো মানুষের নিজের স্বাধীনতা থাকবে, সে কোথায় থাকবে, সে কি খাবে, কোথায় যাবে, তার জীবন ধারণ কেমন হবে সে নিজে ডিসাইড করবে, কোনো সাদা মানুষ সেটা ডিসাইড করে দেবে না। অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ফ্র্যাটার্নিটি মিনস ভ্রাতৃত্ববোধ। কালো এবং সাদা কি, সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ থাকবে। আর যখন এই 13th অ্যামেন্ডমেন্ট একটা প্রপোজড হলো বা পাবলিশ হলো, ঠিক সেই সময় মানে তার আগে থেকেই সিভিল ওয়ার। তাহলে এই সিভিল রাইটস মুভমেন্টটা কি সেটা একটু এবার আমরা দেখি। সিভিল রাইটস মুভমেন্ট অর্থাৎ নাগরিক অধিকার আন্দোলন। এই নাগরিক অধিকার মানে কি? 13th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটি পাবলিশ হলো অ্যাব্রাহাম লিঙ্কনের সময়, সেই অ্যাক্টে বলে দেওয়া হলো যে দেয়ার উইল বি নো স্লেভারি, কোনো স্লেভারি থাকবে না, কালো এবং সাদা মানুষ সবাই ইকুয়াল, প্রত্যেকটা প্রসপেক্টে প্রপার্টি, ভোটিং রাইটস, এডুকেশন, প্রত্যেকটা জায়গাতে সাদা মানুষের মতোই কালো মানুষেরও একই অধিকার থাকবে। এটাতেই বেঁধে গেল গৃহযুদ্ধ, যেটাকে আমরা আমেরিকান সিভিল ওয়ার বলে জানি। গৃহযুদ্ধর মূল ব্যাপারটা কি ছিল? আমরা যদি আমেরিকাকে দুটো ভাগে ভাগ করি তাহলে একদিকে দেখবো সাউথ, একদিকে দেখবো নর্থ। সাউথের বেশিরভাগ অর্থনৈতিক অবস্থাটা ডিপেন্ড করছে কৃষিকাজের উপর, আবার অন্যদিকে নর্থের বেশিরভাগ অর্থনৈতিক অবস্থা ডিপেন্ড করছে ফ্যাক্টরিজ বা শিল্পের উপর। এবার কৃষিকাজের জন্য ম্যান পাওয়ার দরকার। এবার সাউথের কাছে ম্যান পাওয়ার বলতে তারা কিন্তু এই যুগ যুগ ধরে, কয়েকশো বছর ধরে কালো মানুষদেরকে ভয়ঙ্কর অত্যাচার করে তাদের থ্রুতে তারা তাদের কৃষিকাজটাকে উন্নতির জায়গাতে নিয়ে যাচ্ছিল, বা তারা তাদের অর্থনৈতিক উন্নতি সাধনটা এই কালো মানুষদের হাত ধরেই হচ্ছিল। অটোমেটিক্যালি এইটা যখন অ্যাব্রাহাম লিঙ্কন অ্যাবলিশ করে দিল যে না, আর কেউ কাউকে জোর করে স্লেভ রাখতে পারবে না, তাহলে সুতরাং এই সাউথে বসবাসকারী হোয়াইট পিপল যারা, তারা ভয়ঙ্কর ভাবে এটার প্রতিবাদ জানালো। কারণ তারাও জানে যদি আমরা জোরপূর্বক ব্ল্যাক আফ্রিকানসদেরকে বা ব্ল্যাক পিপলদেরকে শোষণ না করি বা জোরপূর্বক এদেরকে আমরা চাকর না করে রাখি, দাস না করে রাখি, তাহলে অটোমেটিক্যালি আমাদের কৃষিকাজ করবে কে? এই সব কারণেই নর্থ এবং সাউথের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে গেল, এবং এই দ্বন্দ্বে না জানি কত মানুষ মারা গেল। অ্যাব্রাহাম লিঙ্কনের মতো এক শ্রেণীর মানুষ ছিল যারা চেয়েছিল যে নো, অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল অ্যাকর্ডিং টু বাইবেল। বাইবেলের মতে সমস্ত মানুষকে একই রকম ভাবে তৈরি করা হয়েছে, তার রং যাই হোক, তার জাতি যাই হোক, তার ধর্ম যাই হোক, কিন্তু সমস্ত মানুষ হচ্ছে একই, বাইবেলের মতাদর্শে। আর অ্যাব্রাহাম লিঙ্কন ঠিক সেটাকে প্রমোট করতে চাইলো যে কোথায় ব্ল্যাক, কোথায় হোয়াইট, উই অল আর ইকুয়াল ইন দ্য ল্যান্ড অফ আমেরিকা। আমরা আমেরিকা রাষ্ট্রে সবাই সমান, কালো কি বা সাদা মানুষ কি, কোনো পার্থক্য নেই। সেই কারণেই অ্যাব্রাহাম লিঙ্কনকে গুলি করে হত্যা করা হলো। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে চলেছো। একটা জিনিস ভেবে দেখো, যখনই মানুষ ইউনিটির কথা বলে, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, কালচার সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষ শুধু মনুষ্যত্বের কথা বলে, তখনই হয়তো সেই মানুষকে মরতে হয়। তা অ্যাব্রাহাম লিঙ্কনই হোক, আমাদের মহাত্মা গান্ধী হোক। তাহলে ভেবে দেখো যে সিভিল রাইটস মুভমেন্ট তখন তুঙ্গে, তখনও কিন্তু আমেরিকার কালো মানুষরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পায়নি। তখনও কিন্তু কালো মানুষদেরকে, ব্ল্যাক পিপলদেরকে ভয়ঙ্কর রকমের অত্যাচারের শিকার হতে হচ্ছে। তারা স্কুলে জায়গা পাচ্ছে না, তাদেরকে এখনো লুকিয়ে থাকতে হচ্ছে, তারা এখনো জাস্টিস পাচ্ছে না। আর ঠিক সেই সময় তার 100 বছর পরে, অলমোস্ট 100 বছর পরে, মায়া অ্যাঞ্জেলো এই সিভিল রাইটস মুভমেন্টের ইডিওলজিতে উদ্বুদ্ধ হয়ে সে কিছু পোয়েম লিখছে, এবং সেই বিখ্যাত পোয়েমগুলোর মধ্যে হয়তো এটি একটি পোয়েম, স্টিল আই রাইজ, যেখানে সে নিজের অস্তিত্ব, আফ্রো আমেরিকান কালো মহিলা হিসেবে নিজের অস্তিত্বকে গোটা জগতের সামনে তুলে ধরার চেষ্টা করছে। তো এইটাতে গেল হিস্টোরিক্যাল কনটেক্সট অফ দ্য পোয়েম। এবার অল্প একটু আমরা আলোচনা করে নিই মায়া অ্যাঞ্জেলোর ব্যক্তিগত জীবন নিয়ে। মায়া অ্যাঞ্জেলোর জন্ম হয় 1928 সালে। ছোটবেলা থেকেই মায়া অ্যাঞ্জেলোর জীবন ছিল ভীষণ কমপ্লিকেটেড। তিনি তার জীবনকালে 7খানা খণ্ডে নিজের অটোবায়োগ্রাফি লিখে গেছেন, এবং তার অটোবায়োগ্রাফি যদি আমরা একটু পড়ি তাহলে জানতে পারবো যে একটা সময় যখন তার বয়স ছিল মাত্র 8 বছর, তখন তাকে তার মায়েরই বন্ধু রেপ করে, এবং সামহাও এই রেপের কথাটা মায়া অ্যাঞ্জেলো বাড়িতে জানায়, এবং মায়া অ্যাঞ্জেলোর কাকা ভয়ঙ্কর রাগান্বিত হয়ে সেই পিস্টকে হত্যা করে দেয়।
মায়া অ্যাঞ্জেলো কিলিং বা মার্ডারটাকে নিতে পারেনি। তাকে রেপ করা হলো যখন তার বয়স ছিল মাত্র 8 বছর, সেটা নিয়ে সে ট্রমাটিক। তার উপর সে শুধু বাড়িতে জানালো এবং জানানোর জন্য যে লোকটা রেপ করেছে তাকে হত্যা করা হলো। মায়া অ্যাঞ্জেলো এটা ফিল করতে শুরু করলো যে সে যেহেতু এই ব্যাপারটি জানালো বাড়িতে, সেই কারণেই সেই লোকটাকে হত্যা করা হলো বা সেই লোকটা মারা গেল। মায়া অ্যাঞ্জেলোর ব্যাপারটি ভালো লাগেনি। সে মনে মনে অনুভব করতে শুরু করলো যে আমি মুখ খুললেই বুঝি মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়বে। এই ছোট্ট মনে এতটা ভয়ঙ্কর একটা ইম্প্যাক্ট সেটার পড়ে গেল যে অলমোস্ট 5 ইয়ার্স, 5 বছর মায়া অ্যাঞ্জেলো আর একটা কথাও কারোর সঙ্গে বলেনি। 5 বছর পর, মানে 13 বছর বয়স হওয়ার পরে মায়া অ্যাঞ্জেলো আবার কথা বলতে শুরু করে। তাহলে ভেবে দেখো যে একটা পোয়েট, সে এত ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে দিয়ে উঠে এসে আজকে একটা কবিতা লিখছে, যে কবিতাটি এতটা ইম্পর্টেন্ট, যেটা আমরা পড়ছি। কেন পড়ছি? হয়তো কোথাও না কোথাও আমাকে, তোমাকে বা সমাজে পিছিয়ে পড়া মানুষ, মার্জিনালাইজড মানুষ বা যারা মানসিকভাবে ভেঙে পড়েছে, তাদেরকে হয়তো খুবই উদ্বুদ্ধ করার চেষ্টা করছে যে জীবনে যাই কিছু হয়ে যাক, লড়াটা ছেড়ো না, লড়ে যেতেই হবে। আর লড়ে যাওয়ার নামই বোধহয় জীবন। মায়া অ্যাঞ্জেলো একাধারে একজন নভেলিস্ট ছিলেন, মায়া অ্যাঞ্জেলো একজন প্লে রাইট ছিলেন, আর নাটকও লিখতেন, কবিতাও লিখতেন, তিনি ডিরেক্টরও ছিলেন। কিছু সিরিজ, কিছু সিরিয়াল, টিভি সিরিয়াল, কিছু ড্রামা সিরিয়াল তিনি ডিরেক্ট করেছেন। তিনি প্রফেসরও ছিলেন, বার ডান্সারও ছিলেন, এবং সর্বোপরি অনেক ক্রিটিক এটাও বলে থাকে মায়া অ্যাঞ্জেলো একজন সেক্স ওয়ার্কারও ছিলেন। একটা মহিলা বা একটা কবি জীবনের অলমোস্ট প্রত্যেকটা দিককেই তিনি উপলব্ধি করেছেন। তাহলে তার কলম থেকে যে লেখাটা বেরোবে, আমি বিশ্বাস করি বা আমাদের এটা ভাবা উচিত যে তার লেখা হয়তো মনুষ্য সমাজের বেশিরভাগ জীবনের সঙ্গেই জড়িয়ে যাবে। তাহলে চলো এবার আমরা তার পোয়েট্রিটিকে ডিকোড করার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি যে তার পোয়েমের মধ্যে কি এমন জিনিস রয়েছে যেটার মধ্যে দিয়ে আমরা লড়ার শক্তি পেয়ে যাব, যেটার মধ্যে দিয়ে আমরা বাঁচার শক্তি পেয়ে যাব। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই কবিতা স্টিল আই রাইজ। আমি প্রথমেই বললাম যে স্টিল আই রাইজ কবিতাটি নেওয়া হয়েছে মায়া অ্যাঞ্জেলোর বিখ্যাত পোয়েট্রি কালেকশন অ্যান্ড স্টিল আই রাইজ, যেটি পাবলিশ হয়েছিল 1978 ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। ইউ মে রাইট মি ডাউন, এখানে হু ইজ দিস ইউ? বলছে তুমি, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, তুমি আমায়, এখানে হু ইজ দিস মি, আমিটাকে, তুমিটাই বা কে বা আমিটাই বা কে? আগে পুরো মানেটা আমরা বুঝে নিই, তারপরে সেগুলো ডিকোড করছি। বলছে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। তুমি আমাকে ইতিহাসের পাতায় বা হিস্ট্রির পাতায় লিখে রাখতে পারো তোমার ঘৃণ্য, টুইস্টেড, বিকৃত মিথ্যা দ্বারা। মানে তুমি আমাকে ইতিহাসের পাতায় চিহ্নিত করতে পারো তোমার বিটার মিন্স ঘৃণ্য এবং টুইস্টেড মিন্স বিকৃত মিথ্যা দ্বারা। লাই মিন্স মিথ্যা, মিথ্যা দ্বারা। নাও তুমিটাকে, এখানে আমরা যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ছিলাম তখন একটা কথা বলেছিলাম যে পোয়েট্রিটিকে আমরা ইতিহাসের সঙ্গে যদি কম্পেয়ার করে পড়ি, আমেরিকান হিস্ট্রি অফ স্লেভারি, তাহলে বুঝতে ভীষণ সুবিধা হবে। এখানে তুমিটাকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করার চেষ্টা করব। প্রথম হচ্ছে এই তুমিটা দ্য হোয়াইট পিপল, আমেরিকান বা ইউরোপিয়ান সাদা মানুষ। দ্বিতীয় তুমি হচ্ছে প্যাট্রিয়ার্কাল সোসাইটি বা পুরুষতান্ত্রিক সমাজ, যারা মেয়েদেরকে দুর্বল ভেবে অত্যাচার করে, প্যাট্রিয়ার্কাল সোসাইটি। এবং তৃতীয় যে ইউ বা তুমি, সেই তুমিকে, এই তুমিটা তুমি নও তো। এখানে তুমি অর্থে মায়া অ্যাঞ্জেলো সম্ভবত সেই সমস্ত মানুষকে বোঝাতে চাইছে যাদের মধ্যে ধর্ম, বর্ণ, ভাষা, জাতি, কালচার ইত্যাদি নিয়ে অন্য এক মানুষের প্রতি ঘৃণা বিরাজ করে, সেই সমস্ত রিডারদের উদ্দেশ্যে বলছে মোস্ট প্রবাবলি। তাহলে বলছে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। তুমি সে হোয়াইট মানুষ, হোয়াইট মানুষেরা বলে না, আমরা যদি কলোনিয়ালিজম ব্যাপারটা পড়ি তাহলে দেখবো যে হোয়াইট ম্যানরা এটা জাস্টিফাই করে যে তাদের এটা অধিকার কালো মানুষদেরকে শাসন করার বা শোষণ করার। কেন এটা বলে?
কারণ হোয়াইট মানুষেরা হিস্ট্রি কে রচনা করে, এই হিস্ট্রির কনসেপ্টটা কে রচনা করে? হিস্ট্রি সব সময় পাওয়ারফুল মানুষের দ্বারাই রচিত হয়, কখনো সাধারণ লেস পাওয়ারফুল জাতি দ্বারা বা মানুষ দ্বারা ইতিহাস রচনা হয় না। তাহলে তুমি অপ্রেসার, তুমি শোষণ করছো, হোয়াইট পিপল শোষণ করছে বা পুরুষ শোষণ করছে, তুমি অপ্রেসার, তুমি শোষণ করছো। আবার তুমি যখন ইতিহাস লিখছো তখন এটাই স্বাভাবিক যে তুমি তোমার ইতিহাসের পাতায় আমাকে ঘৃণ্যভাবে, খারাপ ভাবে এবং বিকৃত মিথ্যা দিয়ে প্রেজেন্ট করবে, এটাই স্বাভাবিক। আমি তো কিছুক্ষণ আগে বললাম যে ইউটা এই 3 ধরনের মানুষকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এই মিটাকে এখানে যদি আমরা একেও যদি 3 ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে এই এর প্রথম মিটা হচ্ছে দ্য ব্ল্যাক পিপল, যারা যুগের পর যুগ, দিনের পর দিন আমেরিকাতে অত্যাচারিত হয়ে এসছে, শোষিত হয়ে এসছে। দ্বিতীয় হচ্ছে ফিমেল এমবডিমেন্ট, সমাজের সমস্ত নারী জাতির কথা এখানে হয়তো মায়া অ্যাঞ্জেলো বলছে যে পুরুষের হাতে নারীরা কিভাবে অত্যাচারিত হচ্ছে। এবং তৃতীয়ত সমস্ত মার্জিনালাইজড সোসাইটি, সমস্ত মার্জিনালাইজড পিপল, সমাজে যত ধরনের মানুষ পিছিয়ে পড়া, যাদেরকে অতি সহজে শোষণ করা যায়, সমস্ত মানুষকে হয়তো মি হিসেবে রিপ্রেজেন্ট করছে মায়া অ্যাঞ্জেলো। ইউ মে ট্রড মি, এখানে ট্রড মানে হচ্ছে পিষে দেওয়া বা চেপে দেওয়া। বলছে ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, বলছে তুমি আমায় ধুলোই পিষে দিতে পারো। ডার্ট মিনস এখানে কাদা বা ধুলো, তুমি আমাকে ধুলোই পিষে দিতে পারো। এখানে তুমিটাকে সেই একই হোয়াইট পিপল বা অপ্রেসার বা প্যাট্রিয়ার্কাল সোসাইটি, বাট স্টিল তুমি আমাকে পিষে দিতে পারো, কিন্তু তারপরেও লাইক ডাস্ট আই উইল রাইজ, আমাকে কাদায় পিষে দিতে পারো কিন্তু আমি ধুলো হয়ে আবার উঠে দাঁড়াবো। লাইক ডাস্ট আই উইল রাইজ, এটা কিন্তু একটা বিবলিক্যাল রেফারেন্স কেন বলছি? আমরা যদি বাইবেল দেখি তাহলে বাইবেলে দেখতে পাবো মনুষ্যত্বকে তৈরি করা হয়েছিল মাটি থেকে বা ধুলো থেকে। সেই কারণেই মায়া অ্যাঞ্জেলো বলছে যে তুমি ইতিহাসের পাতায় আমাকে ঘৃণ্যভাবে বিকৃত মিথ্যা দিয়ে আমাকে প্রেজেন্ট করতে পারো বা সমাজের সামনে আমাকে তুলে ধরতে পারো, তুমি আমাকে কাদায় পিষে দিতে পারো, কিন্তু আমি আবারও মানুষ হয়ে আবারও আমি এই ধুলো থেকে উঠে দাঁড়াবো। আর তখন সঙ্গে কে থাকবে? তখন সঙ্গে থাকবে ঈশ্বর। নেক্সট কি বলছে দেখো, ডাজ মাই স্যাসিনেস, নাও স্যাসিনেস মানে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাট্রিবিউশন, কাউকে তুমি টন্ট করে যখন কোনো কিছু বলো সেটাকে আমরা স্যাসিনেস বলি। এখানে এই স্যাসিনেস মিন্স এই যে মায়া অ্যাঞ্জেলো যে ভীষণ কনফিডেন্ট হয়ে বলছে তুমি যাই কিছু করে নাও না কেন আমি উঠে দাঁড়াবো, এই কনফিডেন্সটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এখানে সেই কনফিডেন্স লেভেলটাকে বোঝানো হচ্ছে। মানে এখানে স্যাসিনেস মানে বলতে পারো কাইন্ড অফ প্রাইড। তো বলছে ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, বলছে আমার এই দৃঢ় প্রতিজ্ঞতা বা আমি যে দৃঢ় প্রতিজ্ঞ যে আমি উঠে দাঁড়াবো, তুমি আমাকে যাই কিছু করে নাও না কেন, এটা কি তোমাকে আপসেট করছে? এটা থেকে তুমি মন খারাপ করছো? তুমি কি বিরক্ত হচ্ছ? তুমি কি রেগে যাচ্ছ? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, এখানে বিসেট মানে কি? বিসেট মানে হচ্ছে অ্যাফেক্ট হওয়া, গ্লুম মিন্স স্যাড। বলছে তুমি আমার কথোপকথন শুনে, তুমি আমার মধ্যে এই দৃঢ়তা দেখে, আমি যে উঠে দাঁড়াবো এই কথাটা যে বললাম সেটা দেখে তুমি কি স্যাড হয়ে যাচ্ছ? তুমি কি কষ্ট পাচ্ছ? তোমার কি খারাপ লাগছে? প্রশ্ন করছে। এটা কিন্তু রেটরিক কোশ্চেন, এটার উত্তর কিন্তু পোয়েট চাইছে না বা মায়া অ্যাঞ্জেলো চাইছে না। কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়াইল্ড ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। কজ মিন্স এখানে বিকজ তুমি হয়তো মনে মনে ভাবছো আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়াইল্ড ওয়েলস মিন্স তেলের খনি। আমরা জানি যে যে দেশগুলোতে তেলের খনি আছে তারা ভীষণ রিচ। ইনফ্যাক্ট মিডল ইস্ট যেসব কান্ট্রিগুলো, সৌদি, দুবাই, দে আর রিচ বিকজ অফ দিস ওয়াইল। তো বলছে কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়াইল্ড ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। বলছে কারণ আমি যে হাঁটছি, মানে আমার এখানে হাঁটা মিন্স, এখানে ওয়াক মিন্স জীবন ধারণ। আমি যেভাবে এত কঠিনত্বের সঙ্গেও তুমি আমাকে পিষিয়ে দিয়েছো, তুমি আমাকে সমাজের সামনে ভীষণ খারাপ হিসেবে তুলে ধরেছো, এত কঠিনত্ব সত্ত্বেও আমি যেভাবে বেঁচে রয়েছি, ঠিক যেন তুমি মনে মনে কল্পনা করছো যে আমার বিশাল ওয়েলথ, এখানে ওয়াইল্ড ওয়েলস মানে তেলের কুয়ো কি রিপ্রেজেন্ট করছে? সম্পদকে, বিশাল ওয়েলথের অধিকারী। আর ঠিক যেন সেই ওয়েলথ কোথায় আছে? আমার লিভিং রুমে সেই ওয়েলথ রয়েছে। তুমি যেন খানিকটা এইটা মনে মনে
কল্পনা করছো বা ভাবছো। তাহলে ভেবে দেখো ফার্স্ট স্ট্যান্জাতে সে কিভাবে অ্যাটাক মানে অপ্রেসারকে বা হোয়াইট সুপ্রিমেসিকে বা প্যাট্রিয়ার্কাল সোসাইটিকে কিভাবে অ্যাটাক করলো, এবং সেকেন্ড যে স্ট্যান্জা সেখানে কিন্তু সে সার্কাস্টিক ভাবে টন্টিং করে বলল যে তুমি যাই কিছু করে নাও, আমার কাছে যা আছে যতটুকু আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট এবং সেটা নিয়ে আমি উঠে দাঁড়াবো, এবং তোমার এটা ফিল হবে, তুমি এটা মনে মনে ভাববে যে আমার কাছে অগাধ সম্পদ রয়েছে। তারপরে বলছে জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, বলছে চাঁদ এবং সূর্যের মতো, উইথ দ্য সার্টেনিটি অফ দ্য টাইডস, টাইডস মিনস এখানে ওশেন টাইড, সমুদ্র ঢেউ, ওশেন টাইডস সমুদ্র ঢেউয়ের কথা বলছে। বলছে জাস্ট লাইক মুনস অ্যান্ড সানস, আমি উঠে দাঁড়াবো ঠিক যেমন রোজ চাঁদ ওঠে, ঠিক যেমন করে রোজ চাঁদ ওঠে ঠিক সেইভাবে আমি উঠে দাঁড়াবো, ঠিক যেমন রোজ সূর্য ওঠে ঠিক সেইভাবে আমি উঠে দাঁড়াবো। শুধু তাই নয়, সমুদ্রের ঢেউয়ের মতো আমার উঠে দাঁড়ানোটা হবে অনিবার্য। জাস্ট লাইক হোপস স্প্রিংিং হাই স্টিল আই রাইজ, কেন হোপস ঠিক যেমন করে মানুষের মাঝে আশা জেগে ওঠে ঠিক তেমন ভাবেই আমিও জেগে উঠব। এখানে স্প্রিংিং কেন কথা ইউজ করা হলো? স্প্রিং মিনস স্প্রিং, স্প্রিং আমরা জানি একটা ঋতু। এই বসন্ত বা স্প্রিংটাকে রিবার্থের সঙ্গে তুলনা করা হয়। রিবার্থ মিনস পুনর্জন্ম, রিবার্থ মিনস পুনর্জন্ম। তাহলে জাস্ট লাইক হোপ স্প্রিংিং হাই, স্প্রিংিং মিনস বসন্তকালে যেমন করে রিবার্থ হয় ঠিক তেমন করেই আমারও রিবার্থ হবে, আবার আমি উঠে দাঁড়াবো। ডু ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন? আবার সেই হোয়াইট সুপ্রিমেসিকে বা প্যাট্রিয়ার্কাল সোসাইটিকে বা সেই সমস্ত সব ধরনের মানুষ যারা সবল হয়ে দুর্বলের উপর অত্যাচার করে, সমস্ত মানুষকে প্রশ্ন করছে মায়া অ্যাঞ্জেলো, ডু ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন? তুমি কি আমাকে ভেঙে যেতে দেখতে চাইছো? মিনস আমি সবসময় ভেঙে যাই, গুড়িয়ে থাকি, নিজের জীবন একদম পুরো তলানিতে চলে যায়, এইরকম অবস্থায় তুমি আমাকে দেখতে চাইছো? বোর্ড হেড and lowered eyes, তুমি কি সবসময় আমাকে এরকম ভাবে দেখতে চাইছো যে আমার সবসময় তোমাদের মতো হোয়াইট, যারা নিজেদেরকে গডের সন্তান ভাবো, যারা নিজেদেরকে ভীষণ ক্ষমতাবান ভাবো, তারা কি সবসময় আমার মতো ব্ল্যাক মহিলাদেরকে বা আমার মতো মহিলাদেরকে তুমি কি সবসময় মার্জিনালাইজড পিপলকে মাথা নিচু করে চোখ নিচু করে বাঁচতে দেখতে চাইছো? শোল্ডার্স ফলিং ডাউন লাইক এ টিয়ার ড্রপস, ঠিক যেমন করে চোখ থেকে অশ্রু জল ঝরে পড়ে ঠিক সেইভাবেই কি আমাদের ঘাটটা ওইরকম ভাবেই নিজের আত্মসম্মান থেকে ঝরে পড়বে? উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, আমার ভেতনের সোলফুল ক্রাইজ মিনস হচ্ছে এখানে ভয়ঙ্কর আর্তনাদ, যে আর্তনাদটা বাহিরে প্রকাশ হবে না কিন্তু ভেতর ভেতরে মানুষটাকে দেখে বোঝা যাবে যে মানুষটা একবারে শাটার্ড, ব্রোকেন, ডিপ্রেসড। তো সেটাই বলছি যে তুমি কি আমাকে আমার সেই ভয়ঙ্কর আর্তনাদে দুর্বল করে দিতে চাইছো? মানে অপ্রেসারকে বা হোয়াইট পিপলদেরকে মায়া অ্যাঞ্জেলো প্রশ্ন করছে বা সেই সব পুরুষ মানুষদেরকে প্রশ্ন করছে যে তোমরা ঠিক কেমন ভাবে আমাকে দেখতে চাইছো, আমার মতো কালো মানুষকে কেমন ভাবে দেখতে চাইছো, আমার মতো একটা মহিলাকে কেমন ভাবে তুমি সমাজে দেখতে পাচ্ছ, বা আমার মতো পিছিয়ে পড়া গরিব বা দুর্বল শ্রেণীর মানুষকে তোমরা কেমন ভাবে দেখতে চাইছো? তারা কি আত্মসম্মানহীন হয়ে সব সময় মাথা নিচু করে নিজের অধিকারের লড়াই না লড়ে এবং নিজের কষ্টটাও না এক্সপ্লেন করে বা না বয়া করে বেঁচে থাকবে? এইভাবে কি তুমি দেখতে চাইছো? ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? এখানে হটিনেস মানে হচ্ছে বিং বেটার দ্যান আদার্স, মানে অন্যের থেকে একটু ভালো হওয়া, কোনো কিছুতে অন্যের থেকে একটু বেটার হওয়া, ভালো হওয়া। বলছে ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? অ্যাকচুয়ালি এটার কারণটা কি, হয়তো মায়া অ্যাঞ্জেলো, এখানে কিন্তু একটু পার্সোনাল কনটেক্সটে আমরা ঢুকবো, মায়া অ্যাঞ্জেলো যে 7টা অটোবায়োগ্রাফি লিখে যান সেইটা নিয়ে অনেক ক্রিটিক, হোয়াইট ক্রিটিক অ্যাজ ওয়েল অ্যাজ ব্ল্যাক ক্রিটিক, অনেক ক্রিটিক এটাকে ক্রিটিসাইজ করে যে মায়া অ্যাঞ্জেলো নিজের জীবনের কথোপকথনগুলো বাড়িয়ে বাড়িয়ে লেখে। সে আদতে একজন ভালো কবি নয় বা ভালো মানে নিজেকে যে এত দুর্বল হিসেবে স্থাপন করছে সে নয়। পারহ্যাপস সেই কারণেই তাদেরকে আক্রমণ করে এবার মায়া অ্যাঞ্জেলো জিজ্ঞেস করছে যে ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? এই যে আমার যে কর্মক্ষমতা, আমি যে পারি, এই ব্যাপারটা কি তোমাকে অফেন্ড করে? তোমার কি খারাপ লাগে? অফেন্ড হওয়া মিন্স তোমার কি খারাপ লাগে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড। কিছুক্ষণ আগে আমরা ওয়াইল্ড ওয়েলস এর কথা দেখলাম, এখানে দেখছি গোল্ড মাইন্স, মানে তখন তেলের খনির
কথা পড়লাম, এখানে সোনার খনির কথা বলছে যে তোমার এই ব্যাপারটা ভীষণ খারাপ লাগে বলো, মানে হোয়াইট সুপ্রিমেসিদের বা সেই প্যাট্রিয়ার্কাল সোসাইটিকে বা সেই সমস্ত ধরনের মানুষকে যারা অত্যাচারী মানুষ তাদেরকে উদ্দেশ্য করে বলছে তোমার এটা খুব খারাপ লাগে বলো যে আমি কোনো কিছু পারি বা আমি তোমার থেকে হয়তো কোনো একটা কিছুতে বেটার, সেটা তোমাকে হয়তো অফেন্ড করে আর তুমি এটা ডাইজেস্ট করতে পারো না। তোমার হয়তো কি মনে হয়, তুমি হয়তো মনে ভাবো যে আমার ব্যাকইয়ার্ডে, ব্যাকইয়ার্ড মিনস হচ্ছে তোমার ব্যাকইয়ার্ড মিনস বাড়ির পেছন দিকে যে কান্ঠা আমরা যেটাকে বলি সেইটা মোস্ট প্রবাবলি বলছে যে আমার ব্যাকইয়ার্ডে তোমরা মনে ভাবো যে আমি না জানি কি সোনার খনি পেয়ে গেছি। মানে প্রথমে একবার তিরস্কার করলো, এটা কিন্তু সার্কাস্টিক্যালি বলছে, প্রথমে বললো যে তোমরা মনে ভাবো আমার কাছে বিশাল ওয়েলথ, আমি তেলের খনি পেয়ে গেছি। আবার বলছে আবার তোমরা মনে ভাবো আমার জীবন ধারণ দেখে বা আমি যেভাবে লাইফ লিড করি আমি কোনো একটা কিছুতে বেশি, তোমাদের থেকে একটু হয়তো বেশি পারদর্শী, সেটাকে তুমি মনে ভাবো যে আমি না জানি কি সোনার খনি পেয়ে গেছি। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, এই পার্টিকুলার ওয়ার্ড গুলোর দিকে লক্ষ্য করো। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তুমি তোমার কথায় আমাকে বিঁধতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, তুমি তোমার চোখে, এখানে কাট মিন্স ঘৃণা, এখানে কাট মিন্স তুমি ঘৃণায় আমাকে ক্ষতবিক্ষত করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, তুমি তোমার কথায় আমাকে বিঁধতে পারো, তুমি তোমার চাহনিতে আমাকে ক্ষতবিক্ষত করতে পারো। ইউ মে কিল মি, তুমি আমাকে হত্যা করতে পারো। উইথ ইউর হেটফুলনেস, তুমি তোমার ঘৃণায় আমাকে হত্যা করতে পারো। বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, কিন্তু তারপরেও বাতাসের মতো হয়ে বাতাসের সঙ্গে মিশে গিয়ে আবার আমি উঠে দাঁড়াবো। এখানে দেখো এই পার্টিকুলার স্ট্যান্ডাতে সব ওয়ার্ড গুলোকে নেগেটিভ ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। শুট, এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা আমেরিকান ব্ল্যাক স্লেভারির সেই কালো সময়টার কথা বলছে যখন ব্ল্যাক স্লেভসদেরকে কথায় কথায় হত্যা করা হতো উইদাউট এনি কজ। ছোট্ট একটা ভুলের জন্য তাকে হয়তো, ওই যে যখন আমি হিস্ট্রি পড়াচ্ছিলাম তখন বললাম যে তাদের উপর কি অত্যাচার করা হতো, পারহ্যাপস সেই ফেজটার কথা এখানে মায়া অ্যাঞ্জেলো বলতে চাইছে। মায়া অ্যাঞ্জেলো শুধু সেই ফেজটাকে হাইলাইট করছে না, ইনফ্যাক্ট মায়া অ্যাঞ্জেলো তাদের প্রত্যেকের কাছে বলছে যে তোমরা মনের মধ্যে এত ঘৃণা নিয়ে করবেটা কি? ঘৃণায় আদতে মানুষকে মারা যায় কিন্তু মানুষের ইডিওলজি মারা যায় না। আর যে মনে ঘৃণা বাস করে পারহ্যাপস সেই মনে ঈশ্বরের বাস নেই। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? এবার একটু সেক্সুয়াল বা ফিজিক্যাল সেক্সুয়াল কনটেক্সটের দিকে মায়া অ্যাঞ্জেলো যাচ্ছে। এই জায়গাটাতে আমরা মায়া অ্যাঞ্জেলোর একদম পার্সোনাল লাইফের দিকে চলে যাব, কারণ আমি যখন ব্যাকগ্রাউন্ডটা পড়াচ্ছিলাম কবিতার সেখানে দুটো জিনিস আলোচনা করেছিলাম, হিস্ট্রি অফ স্লেভারি অ্যাজ ওয়েল অ্যাজ মায়া অ্যাঞ্জেলোর ব্যক্তিগত জীবন। তো সেখানে মায়া অ্যাঞ্জেলো বলছে যে আমি যে সেক্সি সেইটা তোমাদেরকে বোধহয় একটু আপসেট করে, তাই না? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস ইন দ্য মিটিং অফ মাই থাইজ? বলছে তোমাদের এটা অস্বাভাবিক লাগে, তোমাদের কাছে ব্যাপারটা সারপ্রাইজিং মনে হয়, কেন সারপ্রাইজিং মনে হয়? যে আমি ঠিক এমন ভাবে ডান্স করি যে আমার থায়ের মাঝে যেন হীরা লুকিয়ে রয়েছে। তাহলে ভাবো, প্রথমে তেলের খনি, তারপরে সোনার খনি, তারপরে হীরা। তাহলে কিভাবে ধীরে ধীরে ভ্যালুটা বাড়ছে, মূল্যটা বাড়ছে। কার মূল্য বাড়ছে? পোয়েটের মূল্য বাড়ছে। সেই সমস্ত মার্জিনালাইজড পিপল যারা শোষিত হচ্ছে, শাসিত হচ্ছে, তাদের মূল্যটা ধীরে ধীরে বাড়ছে। আর এখানে ডান্সের রেফারেন্সটা কেন দেওয়া হলো? ডান্সের রেফারেন্সটা এই জন্যই দেওয়া হলো যে আমরা জানি যখন মায়া অ্যাঞ্জেলোর বায়োগ্রাফি পড়বো তখন দেখবো যে মায়া অ্যাঞ্জেলো কিন্তু বার ডান্সার হিসেবেও কিছুদিন কাজ করেছিল। মায়া অ্যাঞ্জেলো বার ডান্সার হিসেবেও কিন্তু কিছুদিন কাজ করেছিলেন। ফর দ্যাট রিজন অনলি, সেই কারণেই হয়তো সেটা রেফারেন্স এই কবিতার মধ্যে তিনি দিলেন। আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম আই রাইজ, আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম আই রাইজ। বলছে হার্ট মিন্স কুড়ে ঘর, কিন্তু এখানে কুড়ে ঘর নয়, এখানে হার্ট মিন্স হচ্ছে ইতিহাসের বিভিন্ন ঘটনা প্রবাহ। বলছে ইতিহাসের হিস্ট্রির বিভিন্ন লজ্জা থেকে উঠে দাঁড়াবো আমি। তুমি আমাকে হিস্ট্রির পাতায় যতই নেগেটিভ ভাবে প্রেজেন্ট করো না কেন, আমি সেখান থেকে উঠে দাঁড়াবোই দাঁড়াবো। আপ ফ্রম এ পাস্ট দ্যাটস রুটেড ইন পেইন আই রাইজ। বলছে আমি উঠে দাঁড়াবো, আপ মিন্স উঠে দাঁড়াবো। আমি কোথায় দাঁড়াবো? কোথা থেকে উঠে দাঁড়াবো? ফ্রম এ পাস্ট, সেই অতীত থেকে, যে অতীত রুটেড ইন পেন। রুটেড ইন পেন মিন্স যে অতীত যন্ত্রণাময়, যে অতীত
মানে আফ্রিকানদের মানে আমেরিকায় আফ্রিকানদের হিস্ট্রিটা যদি আমরা প্রথম থেকে দেখি ওই সেই 1609 থেকে যেটা বললাম, ভয়ঙ্কর পেনফুল। তাদেরকে মানুষ হিসেবে গণ্যই করা হতো না, তাদেরকে সেমি হিউম্যান হিসেবে গণ্য করা হতো। আর ঠিক সেই যন্ত্রণার কথাই বলছে যে আমাদেরকে এত যন্ত্রণা দিয়েছো, সেই যন্ত্রণা থেকে আমি উঠে দাঁড়াবোই। এখানে শুধু ব্ল্যাক হিসেবে যন্ত্রণার কথা বলছে না, সে নারী হিসেবে যন্ত্রণার কথা বলছে। আই অ্যাম এ ব্ল্যাক ওশান লিপিং অ্যান্ড ওয়াইড। আমি হচ্ছি সেই কালো সমুদ্র। এখানে কালো সমুদ্র মিন্স আদতে পুরো আফ্রিকান ব্ল্যাক কমিউনিটিকে হয়তো সামহাও রিপ্রেজেন্ট করতে চাইছেন। তিনি বলছেন আমি হচ্ছি সেই কালো সমুদ্র, লিপিং অ্যান্ড ওয়াইড, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, আই বেয়ার ইন দ্য টাইড। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, এখানে লিপিং অ্যান্ড ওয়াইড, আমি আরো যেন নিজের প্রভাব বিস্তার করছি। ইট মিনস তোমরা যতই আমাকে চেপে রাখার চেষ্টা করো, যতই আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করো না কেন, আমি আরো সমুদ্রের মতো ঢেউ নিয়ে আছড়ে পড়বো, চারিদিকে ছড়িয়ে পড়বো। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরার অ্যান্ড ফিয়ার, আই রাইজ। আমি আমার অতীতের ভয়পূর্ণ রাত্রি, ভয়ঙ্কর সেই রাত্রি, যে অতীতকে কোনো মতে আমি ভুলতে পারবো না, যে অতীত ভয়ঙ্কর ভাবে আমার স্বপ্নে এসে দানা বাঁধে, সেই ভয়ঙ্কর অতীত থেকেও আমি উঠে দাঁড়াই। ইনটু এ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারিয়াসলি ক্লিয়ার, আই রাইজ। সেই ভয়ঙ্কর রাত্রি থেকে সেই ভোর হওয়া পর্যন্ত, আমি কি করছি? আমি পরিষ্কার ভাবে উঠে দাঁড়িয়েছি বা উঠে দাঁড়ায়, আমাকে কেউ থামতে পারবে না। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার গেভ। ব্রিঙ্গিং দ্য গিফটস, এখানে কোন গিফটস এর কথা বলছে? আমি সেই ফেজ থেকে, ইট মিনস আমেরিকান স্লেভারির সেই কালো মানুষদের উপর অত্যাচারিত হওয়া কালো ইতিহাস থেকে আজকের এই উজ্জ্বলময় সময়, যে সময়ে আমি আমার নিজের স্বাধীনতার কথা বলছি, সেই সময় আসা পর্যন্ত, সেই পাস্ট থেকে এখন পর্যন্ত আমার অ্যানসেস্টার আমাকে যে গিফট দিয়েছিল, যে উপহার, অ্যানসেস্টারের গিফট মিনস তাদের অ্যানসেস্টাররা ফ্রি ছিল, তাদের অ্যানসেস্টাররা কোনো কলোনির আন্ডারে ছিল না, তাদের অ্যানসেস্টারসরা হোয়াইট সুপ্রিমেসির কাছে জোরপূর্বক টর্চার্ড হয়নি, এক্সপ্লয়েটেড হয়নি। সেই গিফটের কথা বলছে, গিফট অফ ফ্রিডম। ইট ইজ এ গিফট অফ ফ্রিডম, gift of freedom. I am the dream, I am the hope of the slave. বলছে মায়া অ্যাঞ্জেলো, বলছে আমি হচ্ছি সেই স্বপ্ন, আমি হচ্ছি সেই আশা। কাদের আশা? সেই সমস্ত দাস বা দাসীদের সেই আশা, যে আশায় আমি কি করছি? I rise, I rise, I rise. আমি সমস্ত কিছুকে উপেক্ষা করে, আমি সমস্ত কালো মানুষদের, সমস্ত মার্জিনালাইজড সোসাইটির, সমস্ত মার্জিনালাইজড ফিমেল এমবডিমেন্টের স্বপ্ন হয়ে, আশা হয়ে কিছুর ঊর্ধ্বে উঠে দাঁড়ায়। আশা করি আজকের পোয়েমটা তোমাদের খুব ভালো লাগলো। তোমরা খুব মন দিয়ে পোয়েমটা পড়ো। এই পোয়েমটা পড়তে গিয়ে শুধু একটা জিনিস লক্ষ্য রেখো, এই পোয়েমটাকে আইসোলেটেড ভাবে কিন্তু একদমই পড়া যাবে না। এই পোয়েমটাকে পড়তে গেলে তোমার হিস্টোরিক্যাল নলেজ অবশ্যই থাকতে হবে। সো হিস্টোরিক্যাল নলেজটা গেইন করে তারপর পড়লে খুব জলের মতো স্বচ্ছ হয়ে যাবে পোয়েমটা, বুঝতে একটু অসুবিধা হবে না, কারণ এখানে কিছু হিস্টোরিক্যাল কনটেক্সট রয়েছে, কিছু পার্সোনাল কনটেক্সট রয়েছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তোমরা যদি এই কবিতা রিলেটেড সমস্ত ধরনের নোটসপত্র, তোমাদের বইয়ে যেসব কোশ্চেন দেওয়া আছে সেটারও আনসার এবং উপরন্তু আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার তোমরা পেয়ে যাবে আমাদের ইলিট অ্যাপে। তো অবশ্যই প্লে স্টোর থেকে সেই অ্যাপটি নামিয়ে নাও এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু সেই অ্যাপটি পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। মন দিয়ে পড়াশোনা করো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।